24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন বললেন হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে আন্দোলনকারীদের অনেকেই মাদকাসক্ত নেশাখোর, মন্তব্য আরাফাতের। জানাবো শেখ হাসিনার পতন মেনে নিতে পারেননি মোদী সরকার, বললেন রহমতুল্লাহ। আরো জানাবো মামলা বাণিজ্য থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো 2010 সাল থেকে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তদন্তে 5 সদস্যের কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন বললেন হাফিজ উদ্দিন আহমেদ। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা জনগণের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করছে, একদিন আগে করছে। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো, এদেশের জনগণের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে, এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে, তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন। কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, আমরা এটাই চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে। সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশের অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন, এটাই আমরা আশা করি। ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির নবনিযুক্ত নেতা বলেন, ভবিষ্যতে কেউ যদি প্রতি বিপ্লব শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রী পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর না পারলে সেনাবাহিনীকে ডাকেন। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। হাফিজ উদ্দিন বলেন, আমরা গণতন্ত্র চাই, আমরা প্রতিবেশী দেশের শাসন চাই না, আমরা অন্য কোনো শক্তিরও শাসন চাই না, আমরা জনগণের শাসন চাই। আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দাবি করে বিএনপি নেতা হাফিজ বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা রোড ম্যাপ ঘোষণা করুন। একটি যৌক্তিক সময় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছেন। এই ছাত্র জনতার আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি, 6 বার ভোলায় লালমোহন, তাজমুদ্দিন, এখানে 11 ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ শ্রমিক, রাজনৈতিক ব্যবসায়ী। ছাত্রদের অবশ্যই এই সফল আন্দোলনে প্রাণ বিসর্জন ও ত্যাগের জন্য সাধুবাদ জানাই। তাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে দেশবাসী আন্দোলনে শরিক হয়েছে। ছাত্রদের পিতামাতারাও আন্দোলনে ছিলেন, তাদের বোনেরা ছিলেন। অতীতে এরকম আন্দোলন হয়নি। যারা বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান এদেশের মানুষ এরকম একটা বিপ্লব রাজপথের 5ই আগস্ট দেখেছেন। ক্ষমতা এলে সিটিজেন আর্মি করার কথা আবারও উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিককে পরিণত করব। কোন প্রতিবেশী দেশ যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে আগ্রাসনের শিকার না হই, সেজন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। তিনি যোগ করেন, ছাত্ররা বছরে 2 মাস বেসিক সামরিক ট্রেনিং নিয়ে তারপর আবার ছুটি শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা শুরু করবে। আন্দোলনকারীদের অনেকেই মাদকাসক্ত নেশাখোর, মন্তব্য আরাফাতের। বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে আটক করা হয়েছে। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা 17 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। 2023 সালে অনুষ্ঠিত এই নির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য হন তিনি। সবশেষ গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর 15 আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে তিনি লেখেন, এত লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি বলে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কিন্তু এত লাশের উপর দিয়ে যারা ক্ষমতায় আসতে চেয়েছিল তারা তো এখন ক্ষমতার অংশীদার, তাহলে তারা কেন আরো লাশ ফেলছে? শোকাবহ আগস্ট মাসে জাতির জীবনে যেন আরো শোক নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের তিনি নেশাগ্রস্ত বলে মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাফাত বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা রাজপথে নাশকতা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। প্রমাণ পাওয়া গেছে ছাত্রদের অনেকে ড্রাগড ছিল।
যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে। 9/11-এর সময় যেটি করলো আমেরিকাতে, এরাও কিন্তু ড্রাগ ছিল। শেখ হাসিনার পতন মেনে নিতে পারেননি মোদী সরকার, বললেন রহমতুল্লাহ। আওয়ামী লীগ সরকারের পতনকে সহজে মেনে নিতে পারেননি মোদী সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ASM রহমতুল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের বধ্যভূমিতে পরিণত করেছে। এখন তাদের আধিপত্য ফিরিয়ে আনতে বাংলাদেশ নিয়ে ভারত যে কোনো সময় অথবা দাঙ্গা লাগিয়ে দিতে পারে। তাই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। জাগপা নেতা রহমতুল্লাহ ভূঁইয়া বলেন, বাংলাদেশকে গিলে খাওয়ার পরিকল্পনা করেই ভারত গত 15 বছর ধরে আওয়ামী লীগের নেতা, পুলিশের কতিপয় কর্মকর্তা, সরকারি বেসরকারি আমলা, লোভী রাজনৈতিক নেতাদের নারী এবং অর্থের বিনিময়ে জিম্মি করেছে। সুতরাং ভারত এখন আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত হলো একটি আত্মঘাতী দেশ, যে দেশ স্বার্থের জন্য নগ্ন চেহারা দেখায়, স্বার্থের প্রয়োজনে স্বৈরাচারকে গতিতে বসায়। আর দেশ বিরোধী আওয়ামী লীগ সহ অন্য দলের নেতারা ভারতের বিরুদ্ধে কঠোর হতে ভয় পায়। তবে বেঈমান মুনাফিকদের মনে রাখা ভালো, ভারত যদি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় বসাতে পারে তাহলে বাংলাদেশ হবে ভারতের সামরিক ঘাঁটি, বাংলাদেশে আমলারা হবে তাদের চাকর। তিনি আরো বলেন, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে, ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। মামলা বাণিজ্য থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেক অপচেষ্টা চলছে। সাম্প্রদায়িক হামলা, মামলা বাণিজ্য সহ সারা দেশে ভয়াবহ আইনি সন্ত্রাসবাদ চলছে। দেশে যেমন বৈষম্যের ঠাঁই নাই, তেমনি হয়রানির কোনো সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসব অপচেষ্টার সঙ্গে যারা জড়িত তারা ভালো না হলে তাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা। সমন্বয়করা বলেন, বর্তমান মামলাগুলোতে যেসব নিরাপরাধ ব্যক্তিকে যুক্ত করা হচ্ছে মূলত দুটি কারণে তাদের যুক্ত করা হচ্ছে। একটি হলো ব্যক্তিগত শত্রুতা, আক্রোশ ও স্বার্থ। বর্তমানে হত্যা মামলাগুলোতে 300 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। আমরা নথিগুলো চেক করে দেখছি, অধিকাংশ মানুষেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না। অটো চালক মানিক মিয়া হত্যা মামলার উদাহরণ টেনে তারা বলেন, সে হত্যা মামলা 119 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 100 জনের নিরাপরাধ। ইতিমধ্যে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সঙ্গে কথা বলা হয়েছে যাতে করে ওই মামলাটি CR থেকে GR-তে না যায়। সেই সঙ্গে বাদীর সঙ্গে কথা বলে এফিডেভিটের মাধ্যমে যারা নিরাপরাধ তাদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বয়করা আরো বলেন, মামলায় এমন কিছু মানুষ আসামি হয়েছে যারা চায়ের দোকান করে, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অথচ তারা এসবে অভিযুক্ত নন। এসব বিষয়ে সমাধানের জন্য মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে যাতে করে কোনো নিরাপরাধ মামলার আসামি না হয়, হয়রানির শিকার না হয়। সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব আইন সন্ত্রাসবাদ করেছেন আপনারা ভালো হয়ে যান, যাতে করে তৃতীয় কোনো সংবাদ সম্মেলন করে মুখোশ উন্মোচন করতে না হয়, আপনাদের নাম উল্লেখ করে আপনাদের বিরুদ্ধে যাতে কিছু করতে না হয়। এরপর কেউ এসবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তারা বলেন, যারা মামলা করতে চান আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যে 8 সদস্য বিশিষ্ট প্যানেল আইনজীবী রয়েছে তাদের মাধ্যমে মামলা করবেন। কোনোভাবেই মামলা করতে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা পরাজিত হবেন না। প্রয়োজনে আপনাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে যারা নিরাপদ সত্ত্বেও মামলায় যুক্ত হয়েছে কিংবা যুক্ত হওয়ার শঙ্কা রয়েছে তাদেরকে মাহিগঞ্জ, হারাগাছ, কোতোয়ালি, তাজহাট ও হাজিরহাট পরশুরাম মিলে 3 জুনে আইনি সহায়তা নেওয়ার সুযোগ অনুরোধ জানান সমন্বয়করা। 2010 সাল থেকে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তদন্তে 5 সদস্যের কমিশন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা তদন্ত করতে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনকে আগামী 45 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর 4 সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2010 সালে 1 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট সময়ে বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, CID বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন,
ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, কোস্ট গার্ড সহ দেশে আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা ও কোনো পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে এই তদন্ত কমিশন। কমিশন ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুসারে তদন্ত কমিশন জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলো বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করবে এবং এই বিষয়ে সুপারিশ করবে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করবে কমিশন। এছাড়া গুমের ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করবে এটি। গত সপ্তাহে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রত্যেকটি গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করার সিদ্ধান্তের কথা জানান। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।